বললো যে আপনি শুধু টাকা দেন, আমরা সবকিছু ম্যানেজ করব। আমরা 1500 থেকে 1600 জন স্টুডেন্ট আমরা ভিকটিম হয়ে গেছি। এমনও গেছে যে আমি আসলে আমার ঘরে চালও ছিল না। অবৈধভাবে অর্জিত সম্পদ বৈধ করার প্রক্রিয়া হচ্ছে মানি লন্ডারিং বা অর্থ পাচার। বাংলাদেশে বিদ্যমান যে সকল সমস্যা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই অর্থ পাচার। বিগত সব সরকারের আমলেই হয়েছে এই অপরাধ, কোনোভাবেই যাচ্ছে না এটি রোধ করা। অর্থনীতি নিয়ে তৈরি করা শ্বেতপত্র প্রতিবেদন বলছে আওয়ামী লীগের সময়ের 15 বছরে বাংলাদেশ থেকে 28 লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। গত বছরের 5 আগস্টের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি নতুন উদ্যমে শুরু করে মানি লন্ডারিং অনুসন্ধান। তাদের 1 বছরের তদন্তে বিগত সরকারের প্রভাবশালী উপদেষ্টা, মন্ত্রী, এমপি থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠানের অর্থ পাচারের অনুসন্ধান করেছে সংস্থাটি। তুলে ধরার চেষ্টা করব সেসব রাঘব বোয়ালদের বিপুল অবৈধ সম্পদের চিত্র। এদেরই একটি বিএসবি গ্লোবাল লিমিটেড। কষ্টের দিন যাপন করতে সেটা বলার বাইরে, যে একদিন এমনও গেছে যে আমি আসলে আমার ঘরে খাওয়ার মতো রান্না করবো যে চালও ছিল না। সহজেই বিদেশে উচ্চশিক্ষা এমন প্রলোভনে 1993 সালে যাত্রা শুরু করে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কস। বিদেশে পাঠানোর নাম করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগ ছিল বিএসবির নিয়মিত ঘটনা। গণ অভ্যুত্থানের পর পাওনা টাকার দাবিতে রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির কার্যালয় ঘিরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আপনার মেয়ে যেহেতু ছোট, তাহলে আপনার স্কুলিং ভিসায় আপনি চলে যেতে পারবেন। ওরা বললো যে আপনি শুধু টাকা দেন, আমরা সবকিছু ম্যানেজ করব। সব মিলে 30 লক্ষ টাকার মতো আমি দিয়েছি। আমারে বলছে যে ভাই 1 সপ্তাহের মধ্যে আমি পাঠায় দিব। পরে 6 মাস পর্যন্ত আমি কোনো সুরাহা পাই নাই। ধীরে ধীরে 3টা সেমিস্টারে অ্যাডজাস্ট করে দেখা গেছে আমরা 1500 থেকে 1600 জন স্টুডেন্ট আমরা ভিকটিম হয়ে গেছি। রিফান্ডের জন্য যখন আমরা আবেদন করি আমাদের টাকাটা ব্যাক করে নেয়, আর বিভিন্নভাবে ওনারা হুমকি দামকি দিচ্ছে যে টাকা দেব না, আপনারা যা খুশি আপনারা তা করেন, মামলা করেন, হ্যান করেন, আমার সব কিনা আছে। সেই বিক্ষোভের পর লাপাত্তা পুরো প্রতিষ্ঠান। বারিধারার নিজ বাসা থেকে রাতারাতি পরিবার নিয়ে উধাও হয়ে যান প্রতিষ্ঠানটির মালিক খায়রুল বাশার। এখানে সব ক্লোজ, পাশেরটা একটা আছে, ওটাও ক্লোজ। আর আসে নাই, চলে গেছে তো গেছে, মাল জিনিস লয়ে তারা। পরে অনুসন্ধানে সিআইডি জানতে পারে 141 জন শিক্ষার্থীর প্রায় 13 কোটি টাকা আত্মসাৎ করে বিএসবি। মামলা করা হয় খায়রুল বাশার ও তার স্ত্রী সন্তান সহ অজ্ঞাত 5 জনের নামে। থলের বেড়াল বেরিয়ে আসে সিআইডির তদন্তে। জানা যায় গত 30 বছরে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়েছেন বাশার। দৃশ্যমান সম্পদের হিসাব মেলে 47 কোটি টাকার। টাকাগুলো হচ্ছে মানে মানুষের ধার দেনা করে নিয়ে আসা, আর আমার শ্বশুরের সঞ্চয় ছিল সেটা ভেঙে নিয়ে আসছি, ও ব্যাংক লোন করছে, এইভাবে আমরা টাকাগুলো দিচ্ছি। এখন মানে সেদিনও ফোন দিচ্ছে ব্যাংক থেকে, কারণ আমরা কিস্তি দিতে পারতেছি না, বলতেছে আপনার নামে কিন্তু ওয়ারেন্ট দিয়ে দিব। রাজধানীর বারিধারা যে ব্লকের 36 নম্বর এই বাসাটিতে খোঁজ মেলে বাশারের 3টি ফ্ল্যাটের তথ্য উপস্থাপনের পর ক্রোকের নির্দেশ দেন আদালত। সম্পদের খোঁজ মেলে রাজধানীর অদূরেও। বিদেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের কর্ণধার খায়রুল বাশার। সেই টাকায় ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গড়ে তুলেছে বিপুল ধনসম্পদ। তাদেরই একটি এই প্লট, 122 কাঠার এই প্লট সম্প্রতি আদালতের নির্দেশে জব্দ করেছে সিআইডি। বিএসবির পাশাপাশি রংধনু গ্রুপের বিরুদ্ধেও তদন্তে নামে সিআইডি। জানা যায় এক জমি 2 দফায় ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেছে রংধনু চক্র। গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার সহযোগীরা রংধনু বিল্ডার্স নামক প্রতিষ্ঠানের মাধ্যমে পূর্বাচলে পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির কাছে 7.5 একর জমি বিক্রি করে। সেই একই জমি জালিয়াতির মাধ্যমে বসুন্ধরা গ্রুপের কাছেও বিক্রি করে হাতিয়ে নেয় 57 কোটি টাকা। এখানেই শেষ নয়, ওই জমি আবার 3টি ব্যাংকে দেখিয়ে মোট 870 কোটি টাকা ঋণ নেয় তারা। অবশেষে সব টাকায় পাচার করে বিদেশে। পরে মামলা হয় রংধনু গ্রুপের বিরুদ্ধে। মামলার পর এবার অবৈধ লেনদেন ও সম্পদের খোঁজে নামে সিআইডি।
রফিকুল ইসলামের নিজের পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে তথ্য চাওয়া হয় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে। রংধনু রফিকুল ইসলামের 13টি ব্যাংক হিসাবে খোঁজ মেলে 17 কোটি টাকার। আদালত সেই টাকা ফ্রিজ করে দেয়। রাজধানীর বনানীতে খোঁজ মেলে হোটেল ইউনিক রিজেন্সির। যমুনা ফিউচার পার্কেও সন্ধান মেলে 1 লাখ বর্গফুটের বাণিজ্যিক স্পেসের। আদালতের নির্দেশে ক্রয় করা হয় এসব সম্পদ। গত বছরের 29 সেপ্টেম্বর স্বর্ণ ও হীরা ব্যবসায়ী দিলীপ কুমার আগারওয়ালার ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে অনুসন্ধানে নামে সিআইডি। প্রতিষ্ঠানটির আর্থিক লেনদেন, নথিপত্র ও ব্যাংক হিসাব পর্যালোচনা করে সংস্থাটি দেখতে পারে 2006 থেকে 24 বিদেশ থেকে এলসির মাধ্যমে 38.5 কোটি টাকার স্বর্ণ ও হীরা আমদানি করা হয়েছে। একই সময়ে স্থানীয় বাজার থেকেও 678 কোটি টাকার স্বর্ণ ও হীরা সংগ্রহ করে। কিন্তু দেশের বাজার থেকে সংগ্রহ করা এসব স্বর্ণের সরবরাহকারীর কোনো তথ্য দিতে পারেনি ডায়মন্ড ওয়ার্ল্ড। বৈধ নথি না থাকায় এসব চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে বলে প্রতীয়মান হওয়ায় মালিক দিলীপের বিরুদ্ধে মামলা করে সিআইডি। বিএসবি, ডায়মন্ড ওয়ার্ল্ড, রংধনু গ্রুপ এই 3 প্রতিষ্ঠান ছাড়াও বিগত সরকারের প্রভাবশালী মন্ত্রী, উপদেষ্টা, এমপিদের নামে থাকা বিভিন্ন সম্পদের অনুসন্ধানে নামে সিআইডি। বিগত 1 বছর ধরে চলে তাদের দেশে বিদেশে থাকা সম্পদ ও ব্যাংকের অবৈধ অর্থের খোঁজ। অনুসন্ধান শুরু হয় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো ও এর সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও। সামনে আসে বেক্সিমকোর 17টি সহযোগী প্রতিষ্ঠান 2020 থেকে 4 বছরে বৈদেশিক বাণিজ্যের আড়ালে অর্থ পাচারে জড়িত। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে জনতা ব্যাংক মতিঝিল শাখা বিক্রয় চুক্তি বা এলসির ব্যবস্থা করেছিল। তবে রপ্তানির বিপরীতে অর্জিত অর্থ দেশে না এনে দুবাই, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডে পাচার করা হয়। পাচার করা অর্থের পরিমাণ 1200 কোটি টাকা। রাষ্ট্রের অর্থকে যারা লোপাট করে এই দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের মেইন কাজ এই সকল পারপেট্রেটর যারা তাদেরকে চিহ্নিত করা, তাদের অপরাধটাকে ফ্রেমিং করা এবং এই অর্থ যেটা আছে সে অ্যাকাউন্টস, তার সম্পদগুলোকে বাজেয়াপ্ত করা। সালমান এফ রহমানের কিছুদিন আগে আপনি দেখেছেন $97 মিলিয়ন, যেটা ট্রেড বেস মানি লন্ডারিং ছিল, এটা আমরা এটা ক্রয় করেছি। পাচারে জড়িত সালমান এফ রহমান ছাড়াও তার ছেলে শায়ান এফ রহমান সহ 28 ব্যক্তি। এদের মালিকানাধীন দোহারে 2000% জমি ও এর স্থাপনা, গুলশানের এনভয়ে বিল্ডিংয়ে ফ্ল্যাট, গুলশানের 31 নম্বর রোডের ডুপ্লেক্স ফ্ল্যাট আদালতের নির্দেশে ক্রয় করে সিআইডি। এছাড়া বিভিন্ন হিসাবে ফ্রিজ করা হয় কোটি কোটি টাকা। সালমান এফ রহমানের ফ্রিজ ও ক্রয় করা সম্পদের পরিমাণ 700 কোটি টাকা। 9 নম্বর কার নামে ছিল? সাইনবোর্ড আনানোর পরে এটা আমি খুলে আমার কাছে রেখেছি, কারণ হচ্ছে এটা ভাড়া দিয়ে দিয়েছেন এবং হচ্ছে ওটা সরকারি কোষাগারে যাচ্ছে। সম্পদের খোঁজ চলে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার স্বার্থ সংশ্লিষ্টদের। ক্রয় করা হয় 4480% জমি, যার বাজার মূল্য 400 কোটি টাকা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধেও তদন্ত করা হয়। খোঁজ মেলে 1200 কোটি টাকা পাচারের তথ্য। পরে মানি লন্ডারিং আইনে তার বিরুদ্ধে হয় মামলা। মালয়েশিয়ার মতো জনপ্রিয় শ্রমবাজারেও সিন্ডিকেটের কারণে প্রতারিত হতে শুরু করে কর্মীরা। এই সিন্ডিকেটের কারণে অস্থিরতা শুরু হয় এই সেক্টরে। 2024 সালের 5 আগস্টের পর এসব সিন্ডিকেটের অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অনুসন্ধানে নামে সিআইডি। সংস্থাটি জানতে পারে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ন্ত্রণ করছে দেশের 4টি বড় সিন্ডিকেট। ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মালিক রুহুল আমিন স্বপন, ফেনীর সাবেক সংসদ সদস্য মাসুদউদ্দিন চৌধুরী, ইউনিক ইস্টার্ন গ্রুপের মালিক নূর আলী ও সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামালের মেয়ে নাফিজা কামাল। সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় ও চাকরির প্রলোভন দিয়েও মালয়েশিয়া নিয়ে প্রতারিত করে অর্থ আদায়ের অভিযোগ এই সিন্ডিকেটের বিরুদ্ধে। তদন্ত নেমে সন্ধান পাওয়ার পর মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের অন্যতম প্রধান রুহুল আমিন স্বপনের 500 কোটি টাকার সম্পদ ক্রয় করা হয়। ক্যাথারসিস ইন্টারন্যাশনালের বসুন্ধরা আবাসিক এলাকার বনানী ও উত্তরার 231 কাঠা জমি ক্রয় করা হয়। অনেক জায়গায় সম্পত্তি আছে, মালয়েশিয়াতে আগে লোক পাঠাইতো, সিন্ডিকেটের লোকে জড়িত হয়ে অনেক সরকারি কত হাজার কোটি টাকা নিয়ে একটা মামলা। আরেক সিন্ডিকেট প্রধান মাসুদউদ্দিন চৌধুরী জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান 5M এর মাধ্যমে অতিরিক্ত ফি বাবদ 100 কোটি টাকার বেশি আত্মসাৎ করে, যার মধ্যে তার ব্যাংকে থাকা প্রায় 6 কোটি টাকা ফ্রিজ করেছে আদালত।
এসবের বাইরেও সংসদ সদস্য তানভীর শাকিল জয় ও তার পরিবারের বিরুদ্ধে তদন্তে নেমে এদের 96টি ব্যাংক হিসাবে 1208 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া যায়। ক্ষমতার অপব্যবহার করে সরকারি বিভিন্ন প্রকল্পের টেন্ডার জালিয়াতি, চাঁদাবাজি, বালু উত্তোলন ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে এসব অর্থ অর্জিত হয়েছে বলে প্রাথমিক প্রমাণ পায় সিআইডি। পরে ব্যাংক হিসাবে থাকা 3 কোটি 28 লাখ টাকা ফ্রিজ করে আদালত। সাবেক মন্ত্রী বাহার ও তার মেয়ে তাহসিন বাহারের বিরুদ্ধেও অর্থ পাচারের প্রমাণ পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। ব্যাংকে থাকা 17.5 কোটি টাকা ফ্রিজ করা হয়। সাবেক মন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন তৌফিকা করিমের 114টি ব্যাংক হিসাবের তথ্য যাচাই করে 87 কোটি টাকার মানি লন্ডারিং তথ্য পাওয়ার পর ফ্রিজ করা হয়। তদন্তে আনিসুল হকের প্রভাব খাটিয়ে আসামিদের জামিন, নিয়োগ বাণিজ্য, বদলি তদবির সহ নানা অপকর্মের মাধ্যমে অর্থ উপার্জনের প্রমাণ এসেছে সিআইডির হাতে। এছাড়াও রাজধানীর পল্লবীর প্রতারক মোতাল্লেস হোসেন নিজেকে বেগম খালেদা জিয়া লিয়াজু অফিসার পরিচয় দিয়ে তার অসুস্থতার কথা বলে বিএনপির বিভিন্ন নেতাকে ফোন করে 15 কোটি টাকা আত্মসাৎ করে। তদন্তে সত্যতা পাওয়ার পর আদালতের মাধ্যমে তার ব্যাংকে থাকা 5 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়। সাবেক প্রধানমন্ত্রীর পিয়ন জাহাঙ্গীর ওরফে পানি জাহাঙ্গীরের বিরুদ্ধেও 100 কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। বাগেরহাটের ডিসি অফিসের উমাদার আব্দুল মান্নানের বিরুদ্ধে 245 কোটি টাকা মানি লন্ডারিং এর তথ্য পাওয়ার পর হয়েছে মামলা। সিআইডি বলছে গত 1 বছরের অনুসন্ধানে 24 প্রভাবশালী ডায়মন্ড ওয়ার্ল্ড, বিএসবি, রংধনু, ইউনিক, অরবিটালস ও ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, অ্যাপোলো, কাঞ্চুর ও অটামলুপ অ্যাপারেলস, আহমদিয়া মাল্টিপারপাস সহ 34টি প্রতিষ্ঠানের মাধ্যমে 9,442 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জিত হয়েছে। এসব সম্পদের মধ্যে 1,800 কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছে সংস্থাটি। একই সঙ্গে বিভিন্ন হিসাবে ফ্রিজ করা হয়েছে 200 কোটি টাকা। ক্রোক হয়েছে 1,800 কোটি টাকা এবং এর সাথে অনেক সম্পত্তিও আছে। আর কনফিসকেশন যেটা বাজেয়াপ্ত, এটা $81 মিলিয়ন, যেটা বাংলাদেশ ব্যাংকের, যেটা রিজার্ভ ব্যাংকের ফিলিপিন্সে, সেটাও করা হয়েছে। তার সাথে সাথে আরও 5 কোটি টাকা এটাকে একদম রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর 400 কোটি টাকা, তারপরে রংধনু গ্রুপের এটা একটা বিরাট অঙ্কের, এটা করেছি। তারপর মালয়েশিয়ার জনশক্তি রপ্তানির যে টোটাল সিন্ডিকেট ছিল, এটার বিরুদ্ধে কিন্তু আমরা কাজ করছি। এদের বিপুল পরিমাণ অর্থ কিন্তু আমরা ক্রোক করেছি। ডায়মন্ড ওয়ার্ল্ডের নাম শুনেছেন, দিলীপ কুমার, ওনাদেরও আছে। এরকম প্রচুর, আমরা কোনোটাকেই বাদ দিচ্ছি না আর কি। আমরা চেষ্টা করছি। আমাদের কাছে এই পর্যন্ত প্রায় অলমোস্ট 400 ইনকোয়ারি আমাদের চলমান আছে আর কি। এটা খুব সহজে একদিন একটার পর একটা আসবে আর কি। টিআইবি বলছে বিদেশে পাচার হওয়া মাত্র 1% অর্থ দেশে ফেরত আনা সম্ভব হয়। সংস্থাটির পরামর্শ হলো অবৈধ সম্পদ ও পাচারের তথ্য খুঁজে বের করার পাশাপাশি পাচার প্রতিরোধেও জোর দিতে হবে মানি লন্ডারিং মামলা তদন্তকারী সংস্থাগুলোকে। শুধুমাত্র যে কূটনৈতিক, পারস্পরিক আইনি সহায়তা, টেকনিক্যাল সাপোর্ট সবই অপরিহার্য। এই কারণে আমি মনে করি যে ফেরত আনাটার চেষ্টাটা অব্যাহত রাখতে হবে, কিন্তু প্রতিরোধটা ইম্পর্টেন্ট। দেশে বিদেশে খোঁজ মেলা সম্পদগুলোকে দ্রুত বাজেয়াপ্ত করতে জোরালো ভূমিকা রাখতে হবে সব পক্ষকে, এমন মত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।